হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম এরিনার মধ্যে 10টা হাই লেভেলের মনস্টার ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু হানজান ওই সবগুলোকে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলে। আর এটা দেখে সবাই অবাক হয়ে গেছে। ওইখানে সবাই বলা বলি করতেছিল এটা তো একটা ইনস্ট্যান্ট কিল ছিল। সত্যি কি হানজান একটা ই র্যাঙ্কের ওয়েপেনের সাথে কন্ট্যাক্ট করেছে? তাহলে যদি একটা ই র্যাঙ্কের স্পিরিট ওয়েপেন এতটা পাওয়ারফুল হতে পারে, তাহলে তো আমি এর থেকে বড় আবর্জনা। আর অন্যদিকে আমরা দেখতে পাই হানজানের পাওয়ার দেখার পর ওইখানে থাকা টিচার গুলো অবাক হয়ে গেছে। ওরা বিশ্বাসই করতে পারতেছিল না যে হানজান এতটা পাওয়ারফুল হতে পারে কিভাবে। অন্যদিকে আমরা দেখতে পাই হানজানের পারফরমেন্স দেখার পর ভিকিং বলতেছিল, আমি যখন এক্সাম দিয়েছিলাম আমার এতগুলো মনস্টারকে মাত্র 30 সেকেন্ড সময় লেগেছিল, কিন্তু এই ছেলেটা তো আমার থেকেও বেস্ট। এ তো এই কাজটা 1 সেকেন্ডের মধ্যে করে ফেলেছে। আমার মনে হয় আমাদের এইখানে আসাটা একদমই ওয়েস্ট যায়নি। আমার মনে হয় আমরা অনেক ভালো একটা ট্যালেন্ট পেতে চলেছি। অন্যদিকে আমরা দেখতে পাই লিন জিনজুয়ান বলতেছিল, হ্যাঁ আমি মানতেছি এই ছেলেটা অনেক পাওয়ারফুল, তবে যে টেস্টের রুলস গুলো থাকে ওটা তো নর্মালি এতটা হাই হয় না। তো এই বাচ্চাটার জন্য এই টেস্টের ডিফিকাল্টি এতটা হাই করা হয়েছে কেন জানি না। কেন এইসব দেখার পর আমার মনে হচ্ছে এখানে কোনো না কোনো গড়বড় আছে। আমার মনে হয় এই ছেলেটাকে জেনে শুনে টার্গেট করা হচ্ছে। মিস্টার যাও বলতেছিল, স্যার আমরা এই কাজটা জেনে শুনে করেছি যাতে আমরা এই ছেলেটাকে শিক্ষা দিতে পারি। এই ট্রিপল এস র্যাঙ্কে থাকার পরেও এই ছেলেটা একটা ই র্যাঙ্কের ওয়েপনের সাথে কন্ট্যাক্ট করেছে, আর আমরা চাই না যে এর মতো ভুল কেউ করুক। আর তাই আমরা একটা এক্সাম্পল সেট করতে চাইতেছি যে যেই বাচ্চা এর মতো ভুল করবে ওকে এই সিটির মধ্যে অনেক বড় প্রবলেম ফেস করতে হবে। ওইখানে আমরা দেখতে পাই মিস্টার যাও ভাবতেছিল এই শালা তো ট্রিপল এস র্যাঙ্কে থাকার কারণে অনেক পাওয়ারফুল, আর সেই জন্য এই একটা ই র্যাঙ্কের ওয়েপনের সাথে কন্ট্যাক্ট করার পরেও এই কাজটা অনেক সহজে করে ফেলেছে। যদি এর কাছে একটা পাওয়ারফুল ওয়েপন থাকতো তাহলে জানি না এ কি করতো। এখানে 10টা মনস্টারকে 1 সেকেন্ডের মধ্যে মেরে ফেলা এটা কখনো মজা করার ব্যাপার নয়। কিন্তু এইখানে এই ম্যাটারটা শেষ হবে না, আমিও দেখবো এ তারপরে কি করে। ভিকিং বলতেছিল, আরে এটা কোনো বড় ব্যাপার নয়। যখন আমরা টেস্ট দিতাম আমাদের টেস্ট গুলো এতটা হাই ছিল। গত কয়েক বছর যাবত আমরা এই বাচ্চাদেরকে অনেক ছাড় দিয়েছি, আর তাই এরা এতটাই উইক হয়ে যাচ্ছে, যেটা একদমই ভালো ব্যাপার নয়। আমার মতে এখন সময় চলে এসেছে এদের উপরে একটু প্রেশার বাড়ানোর, আর এর ফলে এই বাচ্চাদের রিয়েল ট্যালেন্ট সামনে আসবে। ওইখানে আমরা দেখতে পাই মাস্টার বলতেছিল, আচ্ছা ঠিক আছে এই ছেলেটার টেস্ট কন্টিনিউ রাখো। আমি এটা ক্লিয়ারলি দেখতে চাই যে এই ছেলেটার লিমিট কতদূর পর্যন্ত, কারণ এই ছেলেটার মধ্যে আমি পোটেনশিয়াল দেখতে পাচ্ছি যে এ অনেক কিছু করতে পারবে। অন্যদিকে আমরা দেখতে পাই এই টেস্টের স্টেজ 2 শুরু হয়ে গেছে, আর আগের বারের থেকে এবারের ডিফিকাল্টি আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার শুধু 10টা নয়, এবার 20টা মনস্টার পাঠানো হয়েছে, আর ওগুলোর সাইজ আর পাওয়ার আগের বারের থেকে অনেক বেশি ছিল। আর হানজানও একটু সময় অপচয় না করে ওর স্কিল অ্যাক্টিভেট করে দেয়। আর হানজানের ওই স্কিলটার নাম ছিল মিউজিক অফ অ্যাবসলিউট ফায়ার। আমরা দেখতে পাই ওই স্কিলটার কারণে মিউজিকের সাথে সাথে অনেক ভয়ঙ্কর একটা অ্যাবসলিউট ফায়ার বাইরে বেরিয়ে আসে, আর ওই ফায়ার দিয়ে হানজান ওই মনস্টারদের উপর অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। আর শুধুমাত্র একটা অ্যাটাকের ফলে ওই সব কটা মনস্টার ওখানেই মারা গেছে। হানজান বলতেছিল, শুধুমাত্র 20টা মনস্টার দিয়ে আমার কিছুই হবে না, তোমরা যদি আমাকে হারাইতে চাও তাহলে আরো মনস্টার বাড়াইতে হবে, এভাবে একদমই হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই সকল দর্শক অবাক হয়ে গেছে, আর ওরা অবাক হয়ে দেখতেছিল। ওরা বলতেছিল এই শালা হানজান তো অনেক অ্যারোগেন্ট হচ্ছে, আর তাছাড়া অ্যারোগেন্ট হওয়ারই তো কথা। এই হানজান ই র্যাঙ্কের ওয়েপনের সাথে কন্ট্যাক্ট করেছে, আর এইখানে হানজান এমন কাজ করতেছে যেটা অন্যদের পক্ষে করা অসম্ভব। হানজানের এই অসাধারণ পারফরমেন্সের পর মিস্টার যাও পুরো দুনিয়াকে কিভাবে ফেস দেখাবে। অন্যদিকে আমরা দেখতে পাই হানজানের পারফরমেন্স দেখার পর ভিকিং অনেক খুশি হয়ে গেছে। হানজান বলতেছিল, ভিকিং বলতেছিল এই ছেলেটা তো অসাধারণ, তো এখন যা কিছু হয়ে যাবে না কেন এ আমার সাথে ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে যাবে। ওইখানে আমরা দেখতে পাই থার্ড ডিস্ট্রিক্টের লিডার ইকিউ কে, তোমার ফার্স্ট ডিস্ট্রিক্টে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, তাই এই ছেলেটাকে ফার্স্ট ডিস্ট্রিক্টে পাঠানোটা একদমই ঠিক হবে না, তাই আমি একে থার্ড ডিস্ট্রিক্টে নিয়ে যাব, আর আমার সাথে গেলে হানজান সুযোগ পাবে গ্রো করার, আর হানজান ওর পাওয়ার আরো বাড়াতে পারবে। ভিকিং বলতেছিল, ইকিউ ফালতু কথা বলা বন্ধ করো, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি তুমি হানজানকে আমার কাছ থেকে চুরি করার ট্রাই করতেছো, আর আমার একটা কথা ক্লিয়ারলি শুনে রাখো, হানজান আমার সাথে ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে যাবে। ইকিউ বলতেছিল, ভিকিং তোমার সাথে তোমার স্কোয়াড নাই, তো এখন তোমাকে একদমই ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি একাই এতটা তো ক্যাপেবল আছি যে তোমার সাথে ফাইট করতে পারি। ভিকিং বলতেছিল, ইকিউ মনে হয় তোমার মার খাওয়ার অনেক টাইম হয়ে গেছে, আমার মনে হয় আজকে ওই দিনটা যেই দিন তুমি আবারও মার খাবে। কিন্তু তখনই ওদের ফাইটের মধ্যে ফোর্থ ডিস্ট্রিক্টের লিডার শ্যান জ্যাকি পৌঁছায়। শ্যান জ্যাকি বলতেছিল, ব্রাদার ভি আর ব্রাদার ই, আপনারা দুইজনই তো ব্যাটলফিল্ড আর ডিফেন্সিভ পজিশনের মধ্যে আছেন, আর এই জন্য হানজানের আপনাদের সাথে যাওয়াটা একদমই ঠিক হবে না। তো কেননা আমি আমার সাথে হানজানকে ফোর্থ ডিস্ট্রিক্টের মধ্যে নিয়ে যাই, ওইখানে ও ইজিলি রেলিক্স এক্সপ্লোর করতে পারবে, আর আলাদা আলাদা জায়গায় যাওয়ার কারণে ও অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। ওর এই কথাটা শোনার সাথে সাথে ভিকিং আর ইকিউ অনেকটাই রেগে গেছে। ফালতু কথা বলা বন্ধ করো, এখানে আমরা দুজন কথা বলতেছি না, তো তুমি কথার মাঝে সাইকেল চালাচ্ছ কেন? মাস্টার বলতেছিল, আরে ফালতু কথা বলা বন্ধ করো, তোমরা আমাকে ফোকাস করতে দাও, আর তোমাদের আমি যেখানে দেখি তোমরা ওইখানে ফাইট করা শুরু করে দাও ছোট বাচ্চাদের মতো, আর তোমাদের মাস্টার হওয়ার কারণে আমাকে কতটা বেদ যদি সহ্য করতে হবে। মাস্টারের আওয়াজ শোনার সাথে সাথে ওরা তিনজনই অবাক হয়ে যায়, আর ওরা বলতেছিল, মাস্টার আপনাকে একদম টেনশন করা লাগবে না, এখন থেকে আমরা একদমই ফাইট করবো না। তারপর মাস্টার বলতেছিল, জিনজুয়ান এই টেস্টের ব্যাপারে তুমি কি ভাবো? জিনজুয়ান বলতেছিল, মাস্টার আমার মতে এই টেস্টটা একদমই কাজের নয়, যদিও ব্ল্যাক বিডল মনস্টারের স্কিন অনেক মোটা হয়, কিন্তু এই ছেলেটার মিউজিকের মধ্যে রেস্টার্নিং ইফেক্ট আছে, আর তাই এর সামনে যতগুলোই মনস্টার আসুক না কেন কোনো যায় আসে না, ও ওই মনস্টার গুলোকে ইজিলি হারিয়ে দিবে। আমার মতে এই ছেলেটার মধ্যে অনেক ভালো ট্যালেন্ট আছে, আর একে যদি টেস্ট করতে হয় তাহলে আমাদেরকে সবচেয়ে হাই লেভেলের টেস্ট করতে হবে, আর তারপর আমরা ক্লিয়ারলি ভাবতে পারবো যে এই ছেলেটাকে দিয়ে আমরা কি করব। তখন মাস্টার বলতেছিল, আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সবচেয়ে হাই লেভেলের টেস্ট করব, যাতে আমরা ক্লিয়ারলি জানতে পারি যে এই ছেলেটার মধ্যে কতটুকু ট্যালেন্ট আছে। ওইখানে আমরা দেখতে পাই মিস্টার জাউকে, যে ওদের কথা অনেক ভালোভাবে শুনতেছিল। মিস্টার জাউ ভাবতেছিল, সবচেয়ে হাই লেভেলের টেস্ট, এটা তো অনেক ভালো ব্যাপার। হানজান এবার আমিও দেখবো তুমি এই ম্যাটারটাকে কিভাবে হ্যান্ডেল করবে। তুমি তো উইক মনস্টার গুলোকে অনেক ইজিলি হারিয়ে দিয়েছো, কিন্তু এখন আর পারবে না, কারণ এখন তোমার সামনে অনেক পাওয়ারফুল মনস্টার আসা শুরু করবে। সিন চেঞ্জ হয়ে আমাদের আবারও এরিনার সিন দেখানো হয়। টিচার বলতেছিল,
এখানে আমাদের সুপিরিয়রদের তরফ থেকে একটা রিকোয়েস্ট এসেছে। ওরা চায় যে আমরা হানজানের ডিফিকাল্টি লেভেলের টেস্টকে সবচেয়ে হাই লেভেলে করে দেই। তো এই জন্য এখানে হানজানের জন্য 3rd ডিফিকাল্টি স্টেজ আসবে, আর ওর মধ্যে 10টা সেকেন্ড লেভেলের জায়ান্ট আর্মার লিজার্ড থাকবে। বাংলা ভাষায় বলে 10টা জায়ান্ট সান্ডা থাকবে, আর হানজানকে ওই সান্ডাগুলোকে ধরে কপিলকে দিয়ে দিতে হবে। আর তাহলে কপিলের মেয়ের সাথে হানজানের বিয়ে কনফার্ম। আর সাথে 10টা সেকেন্ড র্যাঙ্কের থান্ডারবার্ড থাকবে। আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই, সেকেন্ড র্যাঙ্কের মনস্টারটা অনেক ভয়ঙ্কর হয়। এখানে যদিও হানজান ট্রিপল এস র্যাঙ্কের মধ্যে আছে, তবুও ওর জন্য জেতাটা অনেক কঠিন হবে। কিন্তু তবুও হায়ার আপসরা চায় হানজানের পাওয়ারকে অনেক ভালোভাবে টেস্ট করার জন্য। তো এই জন্যই আমরা এখন এই টেস্টটাকে শুরু করতেছি। অডিয়েন্সে দাঁড়িয়ে থাকা লোকগুলো বলতেছিল, আরে 1 মিনিট দাঁড়াও, এটা কি অনেক খারাপ হয়ে যাচ্ছে না? এটা তো হানজানের এই টেস্টটাকে 3rd স্টেজ পর্যন্ত নিয়ে গেছে, কিন্তু সামনের বার আসা এস র্যাঙ্কের ছেলেটাও 1st র্যাঙ্কের টেস্ট দিয়েছে। যদি জায়ান্ট আর্মার লিজার্ডের কথা বলা হয়, তাহলে ওগুলো ডিফেন্স টাইপ মনস্টার, আর সাথে থান্ডারবার্ডস অনেক ভয়ঙ্কর ড্যামেজ দেয়। তো এখানে এই দুইটা মনস্টারের কম্বিনেশনে এই টেস্টটা অনেক কঠিন হয়ে গেছে। এমনকি একটা সেকেন্ড র্যাঙ্কের মাস্টারের পক্ষে এই টেস্টটাকে পাস করা অনেক কঠিন হবে। তো হানজান যেহেতু 2-1 দিন আগে 1st র্যাঙ্কের ট্যালেন্ট হিসেবে অ্যাওয়েকনিং করেছে, ও তো অবশ্যই এই টেস্টটাকে পাস করতে পারবে না। উল্টা এই টেস্টটার কারণে হানজানের লাইফ অনেক বিপদের মধ্যে চলে এসেছে। অন্যদিকে আমরা হানজানকে দেখতে পাই, ও মনে মনে ভাবতেছিল। তো ফাইনালি এমন কোন টেস্টও আসলো যার মধ্যে আমাকে একটু সিরিয়াস হতে হবে। আমার মনে হয় ফাইনালি এই ব্যাটলটা 1 সেকেন্ডের মধ্যে শেষ হবে না। লুমাও বলতেছিল, হানজান তুমি অনেক অ্যারোগেন্ট হচ্ছ, কিন্তু তোমাকে একদমই টেনশন করা লাগবে না। এত পাওয়ারফুল মনস্টারের সামনে থেকে শুধুমাত্র তোমার ডেড বডি বাইরে বেরিয়ে আসবে। তারপর আমরা দেখতে পাই জায়ান্ট লিজার্ড আর থান্ডারবার্ড হানজানের দিকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসছিল। তারপর আমরা দেখতে পাই থান্ডারবার্ড হানজানের উপরে অনেক ভয়ঙ্কর একটা সনিক অ্যাটাক করে। হানজান বলতেছিল, তো ঠিক আছে চলো আমার সোলজার্সরা বাইরে বেরিয়ে এসো, আর এদেরকে দেখাও যে একটা রিয়েল অ্যাটাক কেমন হয়। হানজানের ফুজিকিং প্লে করার সাথে সাথে ওর ভেতর থেকে অনেকগুলো সোলজার্স বাইরে বেরিয়ে আসে, যেগুলো সোজা ওই মনস্টারগুলোর উপরে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। আর ওদের অ্যাটাক এতটাই পাওয়ারফুল ছিল যে জায়ান্ট লিজার্ডের এত পাওয়ারফুল ডিফেন্স থাকা সত্ত্বেও ওরা কিছুই করতে পারতেছিল না। তখনই আমরা দেখতে পাই সকল থান্ডারবার্ডস সামনের দিকে অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে, আর ওই অ্যাটাকটা লাগার কারণে ওই সব সোলজার্স গায়েব হয়ে যাওয়া শুরু করে। হানজান বলতেছিল, আচ্ছা ঠিক আছে এখন সময় চলে এসেছে আমার আরেকটা স্কিল ইউজ করার। তারপর আমরা দেখতে পাই হানজান ব্রেক থ্রু সং ইউজ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমনকি ওই থান্ডার অ্যাটাক গুলো ওর কিছুই করতে পারতেছিল না। ওইখানে হানজান বলতেছিল, এখন সময় এসেছে তোমাদেরকে মেরে ফেলার, কারণ এই টেস্টে এতটাও ডিফিকাল্ট নয় যে আমাকে হারাইতে পারবে। অবাক হয়ে সব লোক বলতেছিল, আর এটা কিভাবে সম্ভব? হানজান থান্ডারবার্ডের অ্যাটাক থেকে এত ইজিলি বেরিয়ে আসলো, তাহলে হানজানের পাওয়ার কত বেশি? আর এমনকি হানজান এই মনস্টার গুলোর উপরে কাউন্টার অ্যাটাকও করা শুরু করে দিয়েছে। সত্যিই একটা 1st র্যাঙ্কের মাস্টার 20টা সেকেন্ড র্যাঙ্কের বিস্টকে হারিয়ে দিতে পারবে? তো এটাই কি অরিজিনাল ট্রিপল এস র্যাঙ্কের পাওয়ার? আমাদের মনে হয় আমরা হানজানকে অনেক কম ভেবেছি। যদিও ওর কাছে এই র্যাঙ্কের সোলো ওপেন আছে, কিন্তু তবুও ও আমাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল। তখনই আমরা দেখতে পাই বাকি যতগুলো মনস্টার আছে ওরা সবাই মিলে হানজানকে ঘিরে ফেলে, আর ওইখানে আমরা দেখতে পাই হানজান ওর ব্রেক থ্রু স্কিল ইউজ করে, আর সেই কারণে ওইখানে থাকা সবগুলো মনস্টার এক অ্যাটাকের মধ্যে মারা যায়। এটা দেখার পর সবাই বলতেছিল হানজান তো আবারও এই টেস্টটাকে পাস করলো। সত্যি এই ওয়ার্ল্ডের মধ্যে এমন কিছু লোক আছে যেগুলো মনস্টারের থেকে অনেক ভয়ঙ্কর। এর উদাহরণস্বরূপ হানজানকেই দেখো। আমি আজকের আগে কখনো ট্রিপল এস র্যাঙ্কের লোককে ফাইট করতে দেখিনি, আর আজকে আমি নিজের চোখে দেখেছি একটা ট্রিপল এস র্যাঙ্ক আর এস র্যাঙ্কের মধ্যে কত বড় একটা পার্থক্য আছে। অবাক হয়ে লুমাও বলতেছিল এই শালা হানজানের কাছে কতটা পাওয়ার আছে, এ আমাদের সবার সামনে এর পাওয়ার হাইড করতেছিল। হানজান এখানে সেকেন্ড র্যাঙ্কের এতগুলো মনস্টারকে এত ইজিলি হারিয়ে দিল। আমি আজকের আগে কাউকে এই টেস্টের মধ্যে এই ধরনের ফাইট করতে দেখিনি। ওইখানে আমরা দেখতে পাই টিচার বলতেছিল হানজান এখানে 3rd ডিফিকাল্ট স্টেজ পাস করেছে। সত্যি হানজান তুমি এই টেস্টের মধ্যে অনেক ভালো পারফরমেন্স করেছো। অবাক হয়ে ভিকিং বলতেছিল এই ছেলেটা তো একদম অসাধারণ, আমি এর ব্যাপারে এতটাও আশা করিনি। জায়ান্ট আর্মার লিজার্ড আর বাংলা ভাষায় বলে সান্ডা আর থান্ডারবার্ড দুইটাই অনেক পাওয়ারফুল মনস্টার, আর এইখানে এই ধরনের 20টা মনস্টারকে শুধুমাত্র 2টা অ্যাটাকের মধ্যে হারিয়ে ফেলেছে। সত্যি এটা অনেক বড় একটা ব্যাপার। একটা বাচ্চা এটা কিভাবে করতে পারে? লিন জুনজুয়ান বলতেছিল এর যে মিউজিক স্কিলটা আছে এটা অনেক অসাধারণ। হানজান ওর মিউজিক স্কিলের মাধ্যমে ওর স্পিড 20 গুণ বাড়িয়ে ফেলেছিল, আর এই জন্য ওর সামনে কোনো মনস্টারই কিছু করতে পারেনি। ওইখানে আমরা দেখতে পাই মাস্টার ভাবতেছিল এটা তো অনেক অদ্ভুত ব্যাপার। সত্যি কি হানজানের সোল ওয়েপেন জিআইউই এটা ই র্যাঙ্কের ওয়েপেন, নাকি আমাদের সামনে কিছু লুকানো হচ্ছে? তারপর আমরা দেখতে মাস্টার বলতেছিল এফও তুমি আমার এখানে আসো। তখনই আমরা দেখতে পাই একটা ওল্ড বাটলার অনেক স্পিডে মাস্টার ওইখানে চলে আসে। এফও বলতেছিল মাস্টার আমাকে বলুন আপনার কি অর্ডার। মাস্টার বলতেছিল এফও তোমার কাছে এবিলিটি আছে যে কোনো কন্টাক্ট ওয়েপেনের র্যাঙ্ক জানার, তো তুমি তাড়াতাড়ি যাও আর জিআইউই এর র্যাঙ্ক চেক করো। আমি জানতে চাই যে জিআর রিয়েল র্যাঙ্ক কি, কারণ আমাদেরকে যেটা বলা হচ্ছে ওটা নিশ্চয়ই ফেক। এফও বলতেছিল মাস্টার আমি জানতাম যে আপনি এই প্রশ্নটাই আমাকে করবেন, আর এই জন্যই আমি আগেই জিআর র্যাঙ্ক চেক করেছি। আর সত্যি কথা বলতে আমি অনেকবার চেক করার পরে আমি জানতে পারিনি যে আসলে ও সত্যি কোন র্যাঙ্কে আছে। আর যতদূর আমি দেখতে পাচ্ছি জিআইউই আর মিস লিনজেন দুইজনেই এক ধরনের সোল ওয়েপেন। মাস্টার বলতেছিল তোমার কথা মতো লিনজনের মতোই জিআর পাওয়ার অ্যাওয়েকনিং স্টোন ই র্যাঙ্কের মধ্যে অ্যাওয়েকনিং করেছে। আর কথা হচ্ছে ওর ট্যালেন্টেড, ওটা একদমই জানতে পারা যায়নি। আর আমার মনে হয় হানজানের সাথে কন্ট্যাক্ট করার পরেই ওর পাওয়ার অ্যাওয়েকনিং হয়েছে, আর তারপরে ও এতটা পাওয়ারফুল হতে পেরেছে। এফও বলতেছিল মাস্টার আপনি একদম ঠিক বলতেছেন, আমার তো এমনটাই মনে হচ্ছে। আমাদের যে মিস লিনজেন ছিল ওনার সাথেও একদম এমনটাই হয়েছিল। এমনটাও হতে পারে যে মিস লিনজেন হানজানের হেল্প নিয়ে ওর অ্যাবিলিটি অ্যাওয়েকনিং করতে পারবে। মাস্টার বলতেছিল তো যদি এই ব্যাপার হয় তাহলে আমার মনে হয় হানজান লিনজেনের সাথে দেখা করা অনেক জরুরি, আর হানজান লিনজেনের সাথে দেখা করলে লিনজেনের ফিউচার একদমই চেঞ্জ হয়ে যাবে। আর তাছাড়াও তো আমাদের লিনজেন ই র্যাঙ্কে অ্যাওয়েকনিং করেছে, তো তুমি কি আমাকে বলতে পারো যে ওর সোল ওয়েপেনের নাম কি? এফও বলতেছিল মিস লিনজেনের সোল ওয়েপেন নাম স্যানং কর্ডন। অন্যদিকে আমরা দেখতে পাই হানজান বলতেছিল টিচার আমি এখনই থামতে চাই না, আমি চাই যে এই টেস্টটাকে আরো কন্টিনিউ করতে। টিচার বলতেছিল হানজান তুমি আমার কথা ভালো করে শোনো, তুমি কি একদম শিওর? কারণ সামনে
সামনের টেস্ট আরো ভয়ঙ্কর হবে, এমনটাও হতে পারে যে তুমি ওই টেস্টটাকে হ্যান্ডেলই করতে পারবে না। হানজান বলতেছিল, টিচার আপনাকে টেনশন করা লাগবে না, আমি একদম কনফার্ম আছি, আমি এর আগে টেস্ট কন্টিনিউ করব, আমার বিশ্বাস আছে যে আমি এই কাজটা করতে পারবো। তারপর টিচার বলতেছিল, আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা স্টার্ট করতেছি, কিন্তু হানজান তুমি তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? কারণ তুমি আমাদের কান্ট্রির জন্য অনেক ভ্যালুয়েবল একটা অ্যাসেট, মানে তুমি আমাদের কান্ট্রির অনেক দামি একটা সম্পদ, আর তোমার সাথে যদি কিছু হয়ে যায় তাহলে হায়ার আপস কে জবাব দেওয়া অনেক কঠিন হয়ে যাবে। তখনই আমরা দেখতে পাই হানজানের সামনে 4 স্টেজের ডিফিকাল্টি চলে এসেছে, আর ওর মধ্যে থেকে অনেক পাওয়ারফুল আর বড় বড় মনস্টার বাইরে বেরিয়ে আসতেছিল। না শুধু ওদের র্যাঙ্ক বেশি ছিল, তাছাড়া ওদের স্পিডও অনেক বেশি ছিল, আর সেই কারণে হানজান ওদের অ্যাটাকগুলো অনেক কষ্টের সাথে ডজ করতেছিল। যখনই সেন্টিপিড মনস্টার হানজানের উপর অ্যাটাক করে তখনই হানজান অ্যাটাক করা ওই সেন্টিপিড মনস্টারকে মেরে ফেলে। তারপর আমরা দেখতে পাই হানজান বাকি সব মনস্টারের দিকে এগিয়ে যাচ্ছিল আর বলতেছিল, এখানে তোমাদের সাথে ফাইট করে আমি আমার লিমিট চেক করব, আমি এখানে জানতে চাই যে আমি এই টেস্টের মধ্যে কতদূর পর্যন্ত যেতে পারবো। তারপর আমরা দেখতে পাই হানজান অনেক ভয়ঙ্কর একটা অ্যাটাক করে ওই সব মনস্টারকে মেরে ফেলে। এইভাবে হানজান এগিয়ে যাচ্ছিল, আর এইভাবে ও স্টেজ 5, স্টেজ 6, স্টেজ 7 আর স্টেজ 8ও পার করে ফেলে। আর কিছুক্ষণের মধ্যে হানজান ওই স্টেজের মধ্যে লাশের একটা পাহাড় বানিয়ে ফেলেছে, আর এইসব রাউন্ডের মধ্যে কোনো মনস্টারই এখনো পর্যন্ত ওকে টাচ করতে পর্যন্ত পারেনি। এটা দেখার পর টিচার একটু ঘাবড়ে যায়, আরো বলতেছিল, হানজান তুমি এখন পর্যন্ত 9টা রাউন্ড জিতে গেছো, অলরেডি তুমি টপ র্যাঙ্কে পৌঁছে গেছো, তো তুমি চাইলে এখন থামতে পারো। হানজান বলতেছিল, টিচার আমি এখন থামতে চাই না, কমসে কম আমি তো স্টেজ 10 পার করবো। রাগ হয়ে টিচার বলতেছিল, হানজান তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে টেস্ট শুরু হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ স্টেজ 10 পার করতে পারেনি, তো তোমার কোনে মনে হয় যে তুমি স্টেজ 10 পার করতে পারবে? এর মধ্যে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, তো আমি তোমাকে বলতেছি তুমি প্লিজ এই কাজটা করিও না। অন্যদিকে ওইখানে বসে থাকা দর্শকেরা বলতেছিল, এটা আমি মানতেছি যে হানজান একদম অসাধারণ, কিন্তু যা কিছু হোক না কেন হানজান তো কিছুদিন আগে অ্যাওয়েকনিং করেছে, তো যা কিছু হোক না কেন হানজান লেভেল 10 এর মনস্টারকে একদমই হারাতে পারবে না। এখানে টপ র্যাঙ্কের মধ্যে আসার পরেও নিজের লাইফকে এত বড় একটা বিপদের মধ্যে ফেলে দেওয়াটা একেবারেই বোকামি। অন্য ছেলেটা বলতেছিল 10 নম্বর ডিফিকাল্টি লেভেল এই টেস্টের ফাইনাল ডিফিকাল্টি লেভেল, আর ওর ভেতর থেকে যে মনস্টারটা বাইরে বেরোবে ওরা একটা 3rd র্যাঙ্কের বিস্ট হবে। তো হানজানের যদি মরার শখ না থাকে তাহলে ওকে গিভ আপ করে দেওয়া উচিত। একজন বুদ্ধিমান লোককে জানা উচিত যে ওকে কখন থামতে হবে, আর হানজান যতটাই পাওয়ারফুল হোক না কেন ও লেভেল 3 এর একটা মনস্টারকে কখনোই হারাতে পারবে না। অন্যদিকে ভিকিং বলতেছিল, হানজান তুমি তো একদম অসাধারণ, আমি যখন এই টেস্টটা দিয়েছিলাম তখন আমি ডিফিকাল্টি লেভেল 9 পর্যন্ত পৌঁছেছি, আর ওইটাও একটা অনেক বড় রেকর্ড ছিল যেটা গত 100 বছরে কেউ করতে পারেনি, কিন্তু তুমি একটাও আসর ছাড়াই এই লেভেলটাকে পাস করেছো, আর এখন দেখে এটাই মনে হচ্ছে যে তুমি একটা নতুন রেকর্ড সেট করতে যাচ্ছ, আর সবার জন্য এই রেকর্ডটা ভাঙা অনেক কঠিন হবে। অন্যদিকে লিন জিনজুয়ান বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমি এটা ডিসাইড করে নিয়েছি, এই ছেলেটা অনেক ট্যালেন্টেড, তো যা কিছু হোক না কেন এ আমার সাথে ডিস্ট্রিক্ট ট্যুর মধ্যে যাবে। আর এটা শোনার সাথে সাথে ভিকিং ওর এনার্জি রিলিজ করা শুরু করে দেয়। ভিকিং বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ করো, যা কিছু হয়ে যাক না কেন এ আমার সাথে ফার্স্ট ডিস্ট্রিক্টের মধ্যে যাবে, আমি হানজানকে আগেই সিলেক্ট করে নিয়েছি, আর তুমি তো এই জিনিসটা জানোই যে আগে আসবে সেই আগে পাবে, আর তোমার যদি হানজানকে তোমার টিমে নেওয়ার এতটাই শখ তাহলে আমার সাথে ফাইট করো, তারপরে আমরা দেখতে পারবো যে কে হানজানকে ওর টিমে নেয়। লিন জিনজুয়ান বলতেছিল, ও আচ্ছা তোমার সাথে কম্পিট করতে হবে, তবে সত্যি কথা বলতে ভিকিং তোমাকে ভয় পায় কে? তোমার যদি আমার সাথে ফাইট করে এতটাই শখ থাকে তাহলে হানজানের জন্য আমি তোমার সাথে ফাইট করতে পারি, এটা এত বড় ব্যাপার নয়। অন্যদিকে আমরা এরিনার মধ্যে দেখতে পাই টিচার হানজানকে বলতেছিল, হানজান তুমি যে 10 ডিফিকাল্টির মধ্যে যেতে চাও এত কোনো সমস্যা নেই, আমি তোমাকে যাওয়ার পারমিশন দিয়ে দিব, কিন্তু এখন আমি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে তোমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, আর তুমি একটানা ফাইট করতেছো, আর আমার মনে হয় তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, আর তুমি ক্লান্ত না হলেও তোমার সোলো ওপেন তো মনে হয় ক্লান্ত হয়ে গেছে, তো তুমি এই স্টেজের মধ্যে যতটাই চেষ্টা করো না কেন তুমি জিততে পারবে না। হানজান বলতেছিল, টিচার কোনো সমস্যা নাই, আমাকে শুধুমাত্র আপনি কিছুক্ষণ সময় দেন, আমি রিকভার করে ফেলবো, আর তারপর আমি 10 ডিফিকাল্টি লেভেলের জন্য কমপ্লিটলি তৈরি থাকবো। তখন টিচার বলতেছিল, আমাদের ডিফিকাল্টি লেভেল টেস্টে একটা রুলস আছে, প্রতিটা টেস্টের পর শুধুমাত্র তোমাদেরকে 5 মিনিটের জন্য সময় দেওয়া হবে, তো তোমার কাছে যদি কোনো উপায় থাকে যেটা 5 মিনিটের মধ্যে তুমি করতে পারবে তো তুমি ওটা করতে পারো, কারণ এর থেকে বেশি সময় আমি তোমাকে একদমই দিতে পারবো না। হানজান বলতেছিল, টিচার আপনাকে টেনশন করা লাগবে না, 5 মিনিট আমার জন্য অনেক হবে, আমাকে শুধুমাত্র একটা সং প্লে করতে হবে আর আমার কাজ হয়ে যাবে। আর এটা বলার সাথে সাথে হানজান ওইখানে সং প্লে করা শুরু করে দেয়, আর হানজানের ওইখানে সং প্লে করার কারণে ও রিকভারি করা শুরু করে দেয়, আর ওর বডির মধ্যে অনেক বেশি এনার্জি আসতে শুরু করে। আর এটা দেখার পর অডিয়েন্সে বসে থাকা সকল লোকেরাই অবাক হয়ে গেছিল, ওরা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছিল না এটা, আর ওরা বলতেছিল এখানে হানজানের বডির মধ্যে কোন ধরনের এনার্জি যাচ্ছে, সত্যি কি হানজান একটা সং এর মাধ্যমে রিকভার করবে? সত্যি তো এটা একটা অসাধারণ ব্যাপার। হানজানের কাছে এমন একটা সোল ওয়েপেন আছে যেটা ওকে অ্যাটাক করার জন্য সাহায্য করে, ডিফেন্স করার জন্য সাহায্য করে, আর ওকে হিলিং এর মধ্যেও সাপোর্ট করে। আমার মনে হয় আমরা জিয়াকে অনেক বড় ভুল বুঝেছি, জিয়া কখনো একটা ই র্যাঙ্কের ওয়েপেন হতে পারে না, ও তো একটা অলরাউন্ডার ওয়েপেন, আর এটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এর পাওয়ার হানজানের থেকে একটু কম নয়। অন্যদিকে আমরা দেখতে পাই লিন জিনজুয়ান বলতেছিল, হানজান আমার সাথেই যাবে, আর এই জন্য ভিকিং তুমি আমার পিছনে একদমই আসবে না। ভিকিং বলতেছিল, তোমার কি মনে হয় তুমি আমাকে ভয় পাইয়া হানজানকে আমার কাছ থেকে নিয়ে যাবে? আমি তোমাকে এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি এমনটা কোনোভাবেই হবে না, তুমি যদি মার খাইতে না চাও তাহলে ফালতু আমার পিছনে আসবে না। তখনই আমরা দেখতে পাই ওখানে 5th ডিস্ট্রিক্টের হেড লিউজিং ওইখানে চলে আসে। লিউজিং বলতেছিল, আমি এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি হানজানের কাছে রিকভারির অনেক ভালো একটা অ্যাবিলিটি আছে, তো এই ধরনের ছেলেকে ফ্রন্ট লাইনে পাঠানোটা অনেক বড় একটা বোকামি হবে। ভিকিং বলতেছিল, লিউজিং তুমি 1 মিনিট দাঁড়াও, তুমিও কি আমার সাথে হানজানকে নিয়ে কম্পিট করতে চাও? লিউজিং বলতেছিল, আপনারা দুজন একটা কাজ করেন, ওকে ডিস্ট্রিক্ট 5-এ আসতে দেন, ও যদি আমাকে ফলো করে তাহলে ব্যাটেল ফিল্ডের মধ্যে অনেক কম লোক মারা যাবে, কারণ আমি এর হিলিং পাওয়ার দেখেছি, এটা একদমই অসাধারণ, আর যতদূর আমার মনে হয় শুধুমাত্র হানজানের কারণে 30% মৃত্যু কমে যাবে।
এই কথাটা শোনার পরে ওরা দুইজনে রেগে যায় আর ওরা দুইজন বলতেছিল ফালতু কথা বলা বন্ধ করো, আর যা কিছুই হয়ে যাক না কেন আমরা হানজেনকে কখনোই তোমাকে দিব না। আর হানজেন যদি যায় শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে যাবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওদের মাস্টার ওদের সামনে চলে আসে আর শুধুমাত্র একটা অ্যাটাক করে ওদের সবার এনার্জি গায়েব করে দেয়। আর এটা দেখার পরে ভিকিং আর লিন জিন জোয়ান দুইজনই অবাক হয়ে গেছিল আর ওরা দুইজন বলতেছিল মাস্টার আপনি এখানে কি করতেছেন। তো মাস্টার এখানে কি করতে এসেছে আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।